রোদ অয়নকে খেয়াল করেনি। হঠাৎ অয়ন রোদের সামনে দাঁড়ায়। রোদ কিছুটা ভয় পেয়ে যায়, দু কদম পিছিয়ে যায়। অয়নকে দেখে বুকে থুথু দেয়। অয়ন রোদকে দেখে মুচকি হাসে। অয়ন রোদকে উদ্দেশ্য করেই বলে। রোদ, তোমার সাথে আমার কিছু কথা আছে। রোদ আস্তে করেই বলে। জি বলুন ভাইয়া। এখানে না, ছাদে চলো। ভাইয়া এখানেই বলেন। প্লিজ রোদ, চলো না, একটুখানি সময় মাত্র। রোদ অয়নের মুখের দিকে তাকিয়ে ছাদের দিকে হাঁটা দেয়। অয়নও রোদের পিছু পিছু হাঁটা দেয়। রোদ ছাদে এসে দাঁড়ায়। অয়নকে উদ্দেশ্য করেই বলে। জি ভাইয়া বলুন কি বলবেন। অয়ন মাথা চুলকাচ্ছে। রোদ ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। ভাইয়া কি হলো, কিছু বলছেন না কেন? অয়ন এখনো চুপ করে আছে। রোদ বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেলে। যখনই ছাদ থেকে যেতে যাবে এমন সময় অয়ন রোদের হাত টেনে ধরে বলে ওঠে। আই লাভ ইউ রোদ, আই রিয়েলি লাভ ইউ। রোদ অবাক হয়ে অয়নের দিকে তাকায়, তারপর বলে। কি সব বলছেন অয়ন ভাই? আমি ঠিকই বলছি রোদ, তোমাকে আমার চাই রোদ। আমি তোমাকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। যে কোনো মূল্যে তোমাকে আমার চাই। প্লিজ, তুমি আমাকে ফিরিয়ে দিও না। রোদের চোখের পানি টলমল করছে। রোদ বলে। অয়ন ভাই, আপনার মাথা ঠিক নেই। প্লিজ আমার হাতটা ছাড়ুন, আমাকে যেতে দিন। অয়ন যেন বদ্ধ উন্মাদ হয়ে গেছে। রোদের হাত টেনে ধরে রোদকে জড়িয়ে ধরে বলতে থাকে। তোমাকে আমি কোথাও যেতে দেবো না রোদ, তুমি শুধুই আমার। আমি জানি শুভ্র তোমাকে ভালোবাসে না, শুভ্র শুধু তোমাকে কষ্ট দেওয়ার জন্য বিয়ে করেছে। আমি তোমাকে কখনোই কষ্ট দেব না রোদ, তুমি শুভ্রকে ছেড়ে আমার কাছে আসবা। আমি তোমাকে আমার আদর ভালোবাসা দিয়ে সারা জীবন আগলে রাখবো। শুভ্র হঠাৎ রোদের হাত টেনে ধরে অয়নের কাছ থেকে সরিয়ে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারে। ঘটনা এত দ্রুত হয়েছে যে বুঝতে কয়েক সেকেন্ড লাগে। কিছুক্ষণ আগে সারাদিনের ব্যস্ততা শেষ করে বাড়িতে ঢোকে শুভ্র। সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে হঠাৎ চোখ পড়ে অয়নের দিকে। ছাদের দিকে হাঁটছে, পাশে একটা মেয়েও আছে, তবে পেছন ফিরে থাকায় অন্ধকারে ভালোভাবে বুঝতে পারছে না। শুভ্র কৌতূহলবশত অয়নের পিছু নেই। হঠাৎ হাতে থাকা সাইলেন্ট করা ফোনে আলো জ্বলে ওঠে। কলা শেষ শুভ্রের। শুভ্র কথা শেষ করে দ্রুত পায়ে ছাদে ওঠে। ছাদে উঠে অপ্রকাশিত কিছু কথা আর দৃশ্য চোখে পড়তেই রাগে চোখ শক্ত করে ওঠে, ঘাড়ের রগগুলো ফুলে ওঠে। বর্তমান রোদ ছাদের ফ্লোরে পড়ে আছে। অয়ন কিছুটা অবাক হয়ে তাকিয়ে আছে শুভ্রের দিকে। এমন সময় শুভ্রকে এখানে আশা করেনি কেউ। রোদের চুলের মুঠি ধরে দাঁড় করায় শুভ্র। রাগে রিরি করতে করতেই বলে। বাহ, খুব সুন্দর পিরিত চলছে তাহলে। হ্যাঁ, ব্যথায় রোদের চোখ দিয়ে পানি পড়ছে। শুভ্র আবারও বলে ওঠে। ভাতার থাকতে অন্য ভাতারের কাছে আসছিস তাই না? একটা ভাতার দিয়ে হয় না তোর, বেয়াদবের বাচ্চা। শুভ্র আবার রোদকে থাপড় মারতে যায়। এমন সময় অয়ন শুভ্রের হাত ধরে অয়ন শুভ্রকে উদ্দেশ্য করেই বলে। শুভ্র দেখ, রোদের কোনো দোষ নেই। রোদকে আমি এখানে ডেকে এনেছি, রোদকে ছেড়ে দে। এইভাবে রোদকে মারবার রাইট তোর নেই। শুভ্র রোদকে ছেড়ে দিয়ে অয়নের শার্টের কলার চেপে ধরেই বলে। তুই আমাকে রাইট শেখাবি? আমি কি করব না করব? হ্যাঁ, তুই শেখাবি আমাকে? হ্যাঁ অয়ন, আজ শেষবার তোকে বলে দিচ্ছি, আমাদের দুইজনের মাঝে তুই আসবি না, তাহলে ভুলে যাব তুই আমার ভাই। বলেই অয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। রোদ হাত ধরে টানতে টানতে নিচে নিজের রুমে নিয়ে এসে দরজা লাগিয়ে দেয়। রোদকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয়। শুভ্র হাঁটু গেড়ে রোদের সামনে বসে রোদের গাল চেপে ধরে রাগে রি করতে করতেই বলে। আদর ভালোবাসা দিয়ে আগলে রাখবে তোকে, যার জন্য তুই এত রাতে আদর ভালোবাসা পেতে ছাদে গিয়েছিলি। তোর ভাতারের সাথে কি রোদ ব্যথায় চোখ দিয়ে পানি পড়ছে। শুভ্র আবারও বলতে থাকে। কি বলেছিলাম আমাকে উস্কানি দিস না, তাহলে তার বিপরীতে তোকে ভয়াবহ কিছু সহ্য করতে হবে। কেন শুনলি না আমার কথা? হ্যাঁ বল, উত্তর দে। রোদ শুভ্রের হাত গাল থেকে সরিয়ে কাঁদতে কাঁদতেই বলে। বিশ্বাস করুন, আপনি যা ভাবছেন সে সব কিছু না। প্লিজ আমাকে ছেড়ে দিন। শুভ্রের রাগ যেন দাউ দাউ করে কয়েক গুণ বেড়ে যায়। শুভ্র রোদের চুলের মুঠি ধরেই বলে। ও তাই, কিচ্ছু না। এত রাতে কি তাহলে তাহাজ্জুদ পড়তে গেছিস তুই তোর ভাতার নিয়ে? হ্যাঁ, নষ্ট কোথাকার। তোর মতো ডাস্টবিনকে আমি আর বাঁচিয়ে রাখবো না।
তোকে আমি শেষ করে ফেলবো। আপনি যা ভাবছেন সে সব কিছু না, বিশ্বাস করেন প্লিজ। শুভ্র জোরে জোরে হাসতে থাকে, তারপর বলে। বিশ্বাস? তা আবার তোর মতো খুনিকে? হ্যাঁ, রোদ কিছুটা অবাক হয়, শুভ্র তাকে খুনি বলছে কেন। আপনি কি বলছেন? আমি কাকে খুন করছি? আর খুনি বা কেন বলছেন? শুভ্র রোদের হাত টেনে দাঁড় করিয়ে বলে। সব জেনে শুনে না জানার ভান ধরিস না রোদ। তুই কি ভেবেছিস এই ভালাভুলা চেহারার পেছনে তোর ওই খারাপ রূপ আমি দেখবো না? আপনি কি বলছেন কিছুই আমি বুঝতে পারছি না। শুভ্র রোদের চুলের মুঠি ধরেই বলে। কিছুই বুঝতে পারছিস না তাই না? তুই একটা খুনি। তোকে সবাই মাফ করলেও আমি তোকে কখনোই মাফ করব না, কোনো দিন না। রোদ কাঁদতে কাঁদতেই বলে। আমি কাকে খুন করেছি কি সব বলছেন? শুভ্র চোখের রক্ত উঠে যায় রাগে। কাকে খুন করেছিস না? এত তাড়াতাড়ি সব ভুলে গেলি? বাহ, তোর কারণে আমি আমার মাকে হারিয়েছি, আমার জীবনের সব থেকে মূল্যবান মানুষকে হারিয়ে ফেলেছি। ও সরি, তোর কারণে না, তুই নিজ হাতে খুন করেছিস আমার মাকে। রোদ অবাক হয়ে তাকিয়ে আছে শুভ্রের দিকে। শুভ্রের চোখ লাল হয়ে আছে। রোদ ধপ করে ফ্লোরে বসে পড়ে, আস্তে করেই বলে। মামুনিকে আমি খুন করেছি? রোদ পাথরের মূর্তির মতো বসে আছে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। এতদিন শুভ্রের তার প্রতি খারাপ ব্যবহারের কারণ তাহলে এটা? এই জন্যই শুভ্র ভাই তাকে এত বছর ধরে ঘৃণা করেছে। এই জন্যই এত বছর সে বিদেশে ছিল। রোদ স্তব্ধ হয়ে আছে। শুভ্র জোরে জোরে হাসছে। হাসি দিয়ে রোদের সামনে হাঁটু গেড়ে বসে চুলের মুঠি ধরেই বলে। কি কথা বন্ধ হয়ে গেল? জানতাম এইটাই হবে। আজকে তোর শেষ দিন রোদ। তোর মতো খুনি বাজে চরিত্র মেয়েকে আমি আর বাঁচিয়ে রাখবো না। রোদের মুখে কোনো শব্দ নেই। শুভ্র দাঁড়িয়ে কোমরের বেল্ট খুলে রোদকে ইচ্ছা মতো মারতে থাকে, যতক্ষণ না নিজের রাগ কমে। রোদ ফ্লোরে লুটিয়ে পড়ে, কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের হয় না। রোদ মার সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। শুভ্র হাতের বেল্ট দূরে ছুঁড়ে মারে, রুম থেকে বেরিয়ে যায়। রুমের দরজা লক করে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। 1 ঘন্টার রাস্তা, 15 মিনিট ড্রাইভ করে নিজের গেস্ট হাউসে আসে শুভ্র। বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর করা শুরু করে। পুরো বাড়ি তছনছ করে ফেলে। কিছুক্ষণ আগে সাজানো গোছানো বাড়িটা যেন একটা বস্তি মনে হচ্ছে। শুভ্র কোনোভাবেই রাগ কমাতে পারে না, দেওয়াল ঘেঁষে বসে পড়ে। হাতে অনবরত রক্ত পড়ছে। সকাল 7:30, জানালা ভেদ করে সূর্যের রশ্মি পড়ে রোদের মুখে। চোখ মুখ কুঁচকে ফেলে রোদ। পিটপিট করে চোখ খুলে তাকায়, নিজের অবস্থান বুঝতে কয়েক সেকেন্ড লাগে। ফ্লোরে শুয়ে আছে রোদ। রাতের কথা মনে পড়তেই চোখের কোণে পানি চলে আসে। আস্তে করে ওঠার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। শরীরে প্রচণ্ড ব্যথায় আবারও ফ্লোরে লুটিয়ে পড়ে। শরীরে ব্যথায় রোদ কান্না করে দেয়। অসহ্য যন্ত্রণা হচ্ছে। ফর্সা গায়ে কালচে দাগ হয়ে গেছে। কোনো কোনো জায়গায় রক্ত জমাট বেঁধে গেছে বেল্টের আঘাতে। মুখ শুকনো, ঠোঁটের কোণে রক্ত জমাট বেঁধে গেছে। রোদ আস্তে করে উঠে বসে, বেডের পাশ ধরে উঠে দাঁড়ায়। আস্তে আস্তে ওয়াশরুমের দিকে হাঁটা দেয়। ওয়াশরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে দেয়। গায়ে ঠান্ডা পানি পড়তেই পুরো শরীর জ্বলে ওঠে। ব্যথায় চোখ দিয়ে পানি পড়ছে। হঠাৎ রুম থেকে হেনা বেগমের ডাক আসে। হেনা বেগম রোদকে ডাকছে। রোদকে এসে পুরো বাড়ি খুঁজে, কিন্তু কোথাও পায়নি। পরে শুভ্রের রুমে আসে, দেখে দরজা আটকানো। আবার চলে যায়। পরে কিছু একটা ভেবে রুমের ভেতরে আসে, শব্দ পায়। ওয়াশরুম থেকে পানির শব্দ আসে। হেনা বেগম রোদকে বলে ওঠে। কি করছিস রোদ? রোদ নিজেকে স্বাভাবিক করতে পারে না, মুখে ওড়না চেপে ধরে ফুপিয়ে ওঠে। কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে বলে ওঠে। নানু, আমি গোসল করছি। হেনা বেগমের ভ্রু কুঁচকে ফেলে, তারপর কিছু একটা ভেবে মুচকি হাসে। মনে মনেই বলে, তাহলে রোদ শুভ্র দাদু ভাইয়ের সাথে সব ঠিকঠাক হয়েছে। হেনা বেগম হাসি হাসি মুখে রোদকে উদ্দেশ্য করে আবারও বলে ওঠে। রোদ, গোসল শেষ তোর? তাড়াতাড়ি নিচে নাস্তা করে আয়। রোদ তাড়াতাড়ি বলে ওঠে। নানু, তুমি আমার খাবার রুমে পাঠিয়ে দাও প্লিজ। আমার ভালো লাগছে না নিচে যেতে, আমি রুমে বসেই খাবো। আচ্ছা ঠিক আছে, আমি তোর খাবার রুমে পাঠিয়ে দিচ্ছি, তোর নিচে যেতে হবে না।
হেনা বেগম রুম থেকে বেরিয়ে যায় খুশি খুশি মনে। রোদ ঝর্ণার নিচে বসে পড়ে, পুরো শরীর যেন জ্বলছে। কাঁদতে কাঁদতেই বলে, ভালো যখন বাঁচতে পারবে না আঘাত কেন করেন? সারা রাত ঘুমায়নি শুভ্র। ড্রয়িং রুমে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে। হাত থেকে রক্ত পড়তে পড়তে শুকিয়ে গেছে, চোখ দুটো এখনো লাল। হঠাৎ পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। শুভ্র ফোনটা রিসিভ করে কানের পাশে ধরে, পরক্ষণে আস্তে করে ওঠে, হাতে একটা রুমাল পেঁচিয়ে বসা থেকে বেরিয়ে যায়। রোদ প্রায় 1 ঘন্টা শাওয়ারের নিচে বসে থাকে। গোসল করে বের হয়ে দেখে টি টেবিলে খাবার রাখা। ধীর পায়ে আয়নার সামনে দাঁড়ায়, নিজের দিকে তাকায়। মনে পড়ে যায় কালকে রাতের কথা। কালকে সে অন্য এক শুভ্রকে দেখেছিল, যার চোখে ছিল ঘৃণার এক প্রতিশোধ। রোদের ঠোঁট কেঁপে ওঠে, চোখ দিয়ে পানি পড়ছে। চোখের পানি মুছে আয়নার দিকে তাকায়, তারপর বলে, আমি তাকে ভালোবাসি বলে আজ পর্যন্ত অনেক আঘাত সহ্য করেছি, সবার বাজে কথা শুনে অত্যাচার সহ্য করে পড়ে রয়েছি এই বাড়িতে শুধু তার একটু ভালোবাসার জন্য। আর শুধু ভেবেছি সে হয়তো আমাকে একদিন না একদিন ঠিকই বুঝবে, কিন্তু না, আমার ভাবনা মিথ্যা ছিল। তার মতো নিষ্ঠুর মানুষ কাউকে ভালোবাসতে পারে না। রোদ চোখের পানি মুছে খাবারের প্লেট নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। নিজের রুমে ঢুকে দরজা লাগায়। 3 দিন পর নীলা আসে চৌধুরী বাড়ি। মামা বাড়ি থেকে ফিরেই রোদের সাথে দেখতে বলতে আসে। সিঁড়ি দিয়ে উঠে রোদের রুমের দিকে যাচ্ছিল নীলা। এমন সময় পেছন থেকে খালাম্মা ডাক শুনে পেছনে ফিরে তাকায়। নীলা নিলয়কে দেখে সামনের দিকে ফিরে তাড়াতাড়ি হাঁটা দেয়। এমন সময় নীলারকে হাঁটতে দেখে দৌড় দিয়ে নীলার কাছে যেতে নাই, পা পিছলে ধপাস করে ফ্লোরে পড়ে যায়। জোরে চিৎকার করে ওঠে। বউ বাঁচাও। নীলা চিৎকার শুনে পেছন ফিরে তাকায়, দেখে নিলয় ফ্লোরে পড়ে আছে। নীলাকে তাকাতে দেখে নিলয় ফ্লোরে শুয়ে এক হাত গালে দিয়ে নীলার দিকে দাঁত কেলিয়ে হাসছে। নীলা ভ্রু কুঁচকে তাকায়, তারপর বলে, এই আপনি এখানে এইভাবে গাধার মতন শুয়ে আছেন কেন? আমি তো আপনাকে দেখছিলাম খালাম্মা, আসলে দাঁড়িয়ে দেখতে পারছিলাম না ভালো করে, তাই শুয়ে শুয়ে দেখছিলাম। আসলে সব কিছু শান্তি থাকা দরকার। নীলা হাবলার মতো তাকিয়ে আছে নিলয়ের দিকে, তারপর বলে, এমনি এমনি তো আপনাকে আমি গাধা বলি না, আসলেই আপনি একটা গাধা বলে নীলা চলে যায়। নিলয় গাল থেকে হাত সরিয়ে ফ্লোরে মাথা এলিয়ে দেয়, কাঁদো কাঁদো গলায় বলে, হে আমার কপাল বাবাজি, তুমি কি আমার কপালে পড়ে যাওয়াই লিখে রেখেছো? পড়তে পড়তে আমার কোমরের অবস্থা 12 থেকে 13টা বেজে গেছে। নিলয় মনে মনে আওড়াই। এই খালাম্মা কাছে আসলে আমি পড়ে যাই, নিশ্চিত এই খালাম্মার সাথে পরচিহ্ন আছে আমার। আস্তে করে উঠে দাঁড়ায় নিলয়, পা খোঁড়াতে খোঁড়াতে নিজের রুমে যায় আর বলতে থাকে, আমি আর এই খালাম্মার কাছে আসবো না। নীলা শুভ্রের রুমের দিকে যায়, কিন্তু সেখানে রোদকে কোথাও না পেয়ে রোদের রুমে যায়। রোদ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। এখন সময় বিকাল 4:30। এই 3 দিন রোদ রুম থেকে বের হয়নি, রুমের ভেতরে বন্দি করে রেখেছে নিজেকে। নীলা রোদকে পেছন থেকে জড়িয়ে ধরে। রোদ নীলাকে দেখে মুখে হাসি ফুটে। নীলা রোদকে বলে, জানো অনেক মিস করেছি তোকে, কেমন আছিস? রোদ মুচকি হাসে, তারপর বলে, আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি। রোদ নীলার আশায় একটু ভালো লাগে। এই একটা মানুষ যে কিনা তাকে সব সময় হাসাতে পারে। তবে রোদ নীলাকে সেদিন রাতের ঘটনা বলেনি। নীলাকে বলে কুরুক্ষেত্র বাঁধবে। অয়ন এই 3 দিন রোদকে কোথাও দেখেনি। রুমে যেতে চেয়েছিল, কিন্তু কিছু একটা ভেবে আর রুমেও যায়নি। কেন জানি এসবের জন্য নিজেকে অপরাধী মনে হচ্ছে। এইদিকে শুভ্র একটা হোস্টেলের কাছে দাঁড়িয়ে আছে। এমন সময় হোস্টেলের গেট থেকে একটা মেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরে। শুভ্র মেয়েটাকে জড়িয়ে ধরে। এতদিন পর নিজের আদরের ছোট বোনকে দেখে শুভ্র চোখ ছলছল করে ওঠে। রুহি শুভ্র জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। কান্না মিশ্রিত কণ্ঠে শুভ্রকে উদ্দেশ্য করেই বলে, ভাইয়া, তুমি দেশে আসছো 1 মাস হয়ে গেছে, আর আজকে আসছো আমাকে দেখতে। শুভ্র রুহির মাথায় হাত বুলিয়ে বলে, অনেক কাজে ব্যস্ত ছিলাম রুহি, তার জন্য দেখা করতে পারিনি। রুহি মুখ ফুলিয়ে অন্যদিকে ফিরে তাকায়।
শুভ্র বোনের অভিমান ভাঙাতে কানে হাত দিয়ে বলে, সরি বুড়ি, আর এমন হবে না। তুই এবারের মতো মাফ করে দে। রুহি শুভ্রর দিকে ফিরে তাকিয়ে বলে, মাফ করতে পারি, তবে এক শর্তে। কি শর্ত বল, আমি সব শর্তে রাজি। সত্যি তো ভাইয়া? তাহলে প্রমিস করো। ওকে, প্রমিস। রুহি শুভ্রের দিকে তাকিয়ে বলে, আমি বাড়িতে যেতে চাই ভাইয়া, তুমি আমাকে না করতে পারবে না। আমি আর হোস্টেলে থেকে পড়াশোনা করব না। আমি দাদুকে দেখতে চাই, আব্বুকে দেখব। রোদকে অনেকদিন থেকে দেখি না। শুভ্রের কপাল কুঁচকে যায়, রাগী চোখে তাকিয়ে আছে রুহির দিকে। এটা কখনো সম্ভব না, আর আমি তোকে ওই বাড়িতে নিব না কখনোই। রুহি চোখের পানি টলমল করছে, যে দেখে শুভ্রকে উদ্দেশ্যে বলে, তুমি যদি আমাকে বাড়িতে না নিয়ে যাও তো আমি এখান থেকে যেখানে ইচ্ছে চলে যাব। শুভ্র রেগে গাড়িতে উঠে চলে যায়। রুহির চোখ দিয়ে পানি পড়ছে, চোখের পানি নিয়ে হোস্টেলের দিকে হাঁটা দেয়। 7 বছরের বেশি হয়ে গেছে নিজ বাড়িতে যায় না রুহি, এমনকি কারোর সাথে যোগাযোগ পর্যন্ত হয় না। শুভ্র বিদেশ যাওয়ার আগে রুহিকে হোস্টেলে রেখে যায়, তারপর বিদেশ গিয়ে মাঝে মাঝে সব খোঁজ খবর নিত। রুহি কান্না করতে করতে হোস্টেলের ভেতরে চলে যায়। এত বড় পরিবার থাকতে তাকে এই হোস্টেলে পড়ে থাকতে হচ্ছে। রাত 12টা। রোদ রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, কিছুতেই চোখে ঘুম ধরা দিচ্ছে না। মনে সুখ না থাকলে কি চোখে ঘুম ধরা দেয়? সে আজ তার বিশ্বাসের কাছে লজ্জিত। রোদ আগের থেকে অনেকটা চুপচাপ হয়ে গেছে, প্রয়োজন ছাড়া রুম থেকে বের হয় না, নিজেকে যেন 4 দেয়ালে বন্দি করে রেখেছে। আজ 3 দিন পর বাড়িতে আসে শুভ্র। এই 3 দিন একটা বাড়ির জন্য বাড়িতে আসেনি। রুমে গিয়ে কিছুটা অবাক হয়, রোদ নেই। কোথাও কিছু একটা ভেবে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দেয়, হারিয়ে যায় ঘুমের রাজ্যে। সকাল 10টা, গাড়ি নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছে শুভ্র। আজ তার সব থেকে কাছের বন্ধু আসবে, তাকেই রিসিভ করতে যাচ্ছে। হঠাৎ গাড়ির সামনে কেউ এসে পড়ায় সাথে সাথে শুভ্র গাড়ি ব্রেক করে। শুভ্র গাড়ি থেকে বেরিয়ে আসে, গাড়ির সামনে একটা ময়লা কাপড় পরা মধ্যবয়স্ক মহিলা পড়ে আছে। আশেপাশে লোকেরা তাকিয়ে আছে, কেউ এগিয়ে আসছে না। মহিলাটির মাথা থেকে রক্ত পড়ছে। হঠাৎ একটা মেয়ে দৌড়ে আসে, মেয়েটা এসে মহিলার মাথা কোলের ওপর নিয়ে ডাকতে থাকে, আন্টি কি হয়েছে, কথা বলুন। শুভ্র মহিলাকে কোলে করে নিয়ে গাড়িতে বসায়। রক্তের কারণে মুখটা দেখা যাচ্ছে না ভালো করে। শুভ্র মহিলাকে কোলে করে নিয়ে হসপিটালে নিয়ে যায়, সাথে সেই অচেনা মেয়েটিও যায়। 2 ঘন্টা পর শুভ্র হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে। ড্রাইভারকে গাড়ি নিয়ে রোমানকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে পাঠিয়েছে। হঠাৎ ডাক্তার কেবিন থেকে বের হয়, শুভ্রের সাথে কথা বলে। মিস্টার শুভ্র, ওনার জ্ঞান ফিরবে কবে সেটা আমরা ঠিক বলতে পারবো না। ওনার মাথায় আঘাতটা খুব গভীর, আর এর আগেও মনে হয় মাথায় আঘাত পেয়েছিল। আমরা কিছু টেস্ট দিচ্ছি, সেইগুলো আসলেই বলতে পারবো। ডাক্তার এই বলে চলে যায়। শুভ্র পাশে একটা 18-19 বছর বয়সী মেয়ে বসে আছে। গায়ের রং শ্যামবর্ণ, পুরনো একটা 3 পিস পরা, বারবার চোখের পানি মুছছে আছে। শুভ্র মেয়েটার সামনে এসে দাঁড়ায়, গম্ভীর কণ্ঠেই বলে ওঠে, এই মেয়ে, তোমার নাম কি? মেয়েটার সামনে তাকিয়ে আস্তে করে বলে। শুভ্র পুনরায় আবারও বলে ওঠে, ও শোনো রিমা, তুমি এই ওনার খেয়াল রেখো, আর এই নাও কিছুটা টাকা, এইগুলো রাখো। আর হ্যাঁ, ওনার জ্ঞান ফিরলে আমাকে খবর দিও, ডক্টর কাছে বলেই হবে। শুভ্র কথাগুলো বলে আর দাঁড়ায় না, বের হয়ে আসে হসপিটাল থেকে। হসপিটালের বাহিরে এসে ফোন লাগায় রোমানকে। রোমান তো রেগে লাল হয়ে আছে। শুভ্র হসপিটালের ঠিকানা দেয়, সেখান থেকে তাকে সাথে করে নিয়ে যেতে বলে। ড্রাইভার এসে গাড়ি থামায় শুভ্রের কিছুটা সামনে। শুভ্র গাড়ির দরজা খুলে গাড়ির ভেতরে বসে। রোমান মুখ ফিরিয়ে অন্যদিকে বসে আছে। আসলে সে এই অ্যাক্সিডেন্টের কথা জানে না। শুভ্র রোমানকে সবটা খুলে বলে। সবটা শুনে রোমান আর রাগ করে থাকতে পারে না। শুভ্রকে গাড়িতে বসে থাকা অবস্থায় রোমান হাঁক করে। শুভ্র ড্রাইভারকে উদ্দেশ্য করেই বলে, চাচা,
আপনি আমাদের গেস্ট হাউস নিয়ে যান। রোমান ভ্রুকুচকে বলে, হোয়াট? কি বলছিস? হ্যাঁ, গেস্ট হাউস যাবো মানে? মানে আবার কি? গেস্ট হাউসে থাকবো তুই আর আমি। নো নো নো, আমি এত দূর থেকে কি তোর গেস্ট হাউসে থাকতে এসেছি? আমাকে তোদের চৌধুরী ভিলায় নিয়ে চল, আমি তোর ফ্যামিলির সাথে সবার দেখা করব। আর তা যদি না পারিস তো আমাকে এখানে নামিয়ে দে, আমি কোনো হোটেল বুক করে নেব। শুভ্র রোমানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। রোমান একটু ভাব নিয়ে বলে, আমি অনেক সুন্দর, আমি জানি, এভাবে দেখার কিছুই নেই। শুভ্র কিছুই বলে না, চোখ ফিরিয়ে নেয়। অন্যদিকে প্রায় 1 ঘন্টা পর গাড়ি এসে থামে চৌধুরী বাড়ির সামনে। গাড়ি থেকে নামে শুভ্র আর রোমান। বাড়ির চারপাশ সুন্দর করে ঘুরে ঘুরে দেখছে রোমান। এত বছর পর এই বাড়িতে এসেছে। বাড়ির ভেতরে ঢুকে হ্যানা বেগম সিঁড়ি দিয়ে নামছিল। রোমান দৌড়ে গিয়ে হ্যানা বেগমকে কোলে নিয়ে ঘুরতে থাকে। আচমকা এমন হওয়াতে হ্যানা বেগম কিছুটা ভড়কে যায়। রোমান হাসতে হাসতেই বলে, ডার্লিং, তোমাকে আমি অনেক মিস করেছি। লাভ ইউ বেবি। রোমান হ্যানা বেগমকে নামিয়ে দেয়। হ্যানা বেগম রোমানকে দেখে অনেকটা খুশি হয়। কতদিন পর ছেলেটাকে দেখলো। রোমানের মা বাবা নেই, ছোটবেলায় একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। মামা মামির কাছেই তার বড় হয়ে ওঠা। শুভ্রের ছোটবেলার বন্ধু, খুব ক্লোজ ফ্রেন্ড তারা। দুজন একসাথে পড়াশোনার জন্য বিদেশ যায়, একসাথেই দেশে ফেরার কথা ছিল, কিন্তু রোমানের নিজের বিজনেসের একটু প্রবলেম হয়, সেই জন্য তাকে 1 মাস পর দেশে ফিরতে হয়। শুভ্র, অয়ন, রোমান একসাথে বিদেশ গেলেও নিলয় বিদেশ যায় 2 বছর পর, কারণ শুভ্র, অয়ন, রোমান সমবয়সী হলেও নিলয় সবার থেকে ছোট আর দুষ্টু। হেনা বেগম অনেক খুশি, আজ তার পরিবার পরিপূর্ণ। তবে রুহির কথা মনে পড়তেই মুখ কালো হয়ে যায়। তার আদরের রুহিকে সে 7 বছর ধরে দেখে না। শুভ্র কোনো হোস্টেলে রেখে গেছে তাও জানে না। আরাফ চৌধুরীকে দিয়ে অনেক খোঁজ লাগিয়েছে, কিন্তু কোনো খবরই পায়নি। শুভ্রকেও অনেক জোর করেছে, কিন্তু সে বলেনি। হেনা বেগম রোমানের সাথে কথা বলে ফ্রেশ হতে উপরে পাঠিয়ে দেয়। সে চলে যায় রান্নাঘরে। এখন বিকেল 4টা। রোমান শুভ্রের রুমের বেডের ওপর শুয়ে আছে। শুয়ে শুয়ে ফোন ঘাটছে। কিছুটা বিরক্ত হয়ে ফোনটা বিছানার উপর ছুঁড়ে ফেলে। শুভ্র দিকে আর চোখে তাকায়। শুভ্র মনোযোগ দিয়ে ল্যাপটপে কিছু একটা করছে। রোমান গলা খাকারি দিয়ে বলে, আরে ভাই, এভাবে কতক্ষণ শুয়ে বসে থাকবো? চল ছাদ থেকে ঘুরে আসি। শুভ্র ল্যাপটপ থেকে চোখ সরিয়ে রোমানের দিকে তাকায়, তারপর বলে, তুই যা, আমি 5 মিনিটে আসছি। রোমান বেড থেকে উঠে রুম থেকে বের হতে হতেই বলে, তাড়াতাড়ি আয় ইয়ার। তারপর চলে যায় ছাদে। রোমান ছাদে এসে অবাক হয়ে তাকিয়ে আছে। ছাদের এক কোণে এক রমণী দাঁড়িয়ে আছে, কোমর অবধি চুলগুলো খোলা বাতাসে দোল খাচ্ছে। পেছন দিকটা দেখা যাচ্ছে। 27 বছর বয়সে প্রথমবার ক্রাশ নামক বাসটা খেলো। রোমান ডেকে ওঠে। এই মেয়ে, কে তুমি? রোদ হঠাৎ কারোর ডাক শুনে পেছন ফিরে তাকায়। রোদকে দেখে তার ক্রাশটা বাস হতে বেশিক্ষণ সময় লাগলো না। কত কিছুই না ভেবেছিল যে এই লম্বা চুলওয়ালির সাথে প্রেম করবে। প্রেম করার আগেই ছ্যাঁকা খেলো। এটা তো তার প্রাণপ্রিয় বন্ধুর একমাত্র বউ। নিজের মনকে মনে মনে সান্ত্বনা দিল রোমান যে এর থেকেও সুন্দরী মেয়ে বিয়ে করবে সে। হাসি হাসি মুখে রোদের সামনে দাঁড়ায়। রোমান রোদকে উদ্দেশ্য করেই বলে, ভাবি কেমন আছেন? রোদ কিছুটা অবাক হয়, এদিক ওদিক তাকায়। কথাটা কি তাকেই বলেছে? চেনা নেই জানা নেই, হুট করেই সেই ভাবি ডাকছে। রোমান দাঁত কেলিয়ে হেসে বলে, আপনাকেই বলছি ভাবি, এখানে তো আপনি ছাড়া কেউ নেই। রোদ কিছু অবাক হয়ে তাকিয়ে আছে। রোমান কিছু একটা বলতে যাবে, এমন সময় ছাদে শুভ্র আসে। শুভ্রকে রোমান ডাক দেয়। সাথে সাথে সামনের দিকে তাকায় রোদ। চোখাচোখি হয়। শুভ্র আর রোদ চোখাচোখি চোখ নামিয়ে তাড়াতাড়ি ছাদ থেকে নেমে যেতে নেয়। এমন সময় রোমান বলে ওঠে, ভাবি আপনি কোথায় যাচ্ছেন? আপনার সাথে তো কথাই হলো না। রোমানের কথা শুনে রোদের পা থেমে যায়। তারপর আর চোখে তাকায় শুভ্রের দিকে। শুভ্র রোদের দিকেই তাকিয়ে আছে। শুভ্রের দৃষ্টি স্থির। রোদ আর দাঁড়ায় না, তাড়াতাড়ি ছাদ থেকে চলে যায়। এতদিন রোদ নিজেকে রুমের ভেতর বন্দি করে রাখে।
হেনা বেগম অনেকবার জিজ্ঞেস করেছিল কিছু হয়েছে কিনা, কিন্তু রোদ বারবার একই কথা এড়িয়ে গেছে। নিজের মনকে অনেক বুঝিয়েছে, আর সে দুর্বল হবে না, আর না শুভ্রের সামনে যাবে কখনো। শুভ্র যে বাড়িতে এসছে সেটা জানে না রোদ, তাই কিছুটা সময় কাটাতে ছাদে এসেছিল, কিন্তু আবার দেখা হয়ে যাবে ভাবেনি। রোদকে চলে যেতে দেখে কিছুটা বিরক্ত হয় শুভ্র। 1 সপ্তাহের বেশি হবে এই মেয়েকে দেখেনি সে। আগে একবার দুবার হলেও চোখে পড়তো, কিন্তু সেদিন রাতের পর থেকে একটা বারের জন্য দেখেনি। কেমন যেন হয়ে গেছে, ফর্সা মুখটা ফ্যাকাশে লাগছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। শুভ্র নিজের মনে মনে বিরক্ত হয়, সে কোনো এই মেয়ের কথা চিন্তা করছে। শুভ্র ধীর পায়ে হেঁটে রোমানের সামনে যায়। রোমান এতক্ষণ সবকিছুই দেখছিল। রোমান শুভ্রকে উদ্দেশ্য করেই বলে, ভালোবাসিস? শুভ্র ভ্রু কুঁচকে তাকায়, তারপর বলে, হোয়াট? ভালোবাসা, তাও আবার এই মেয়ের প্রতি? হুম, কখনোই না। রোমান মুচকি হাসে, পুনরায় শুভ্রকে উদ্দেশ্য করেই বলে, যতই তুই বলিস ভালোবাসিস না, এটা আমার বিশ্বাস হয় না, কারণ আমি নিজেই তোর চোখে রোদের জন্য গভীর ভালোবাসা দেখেছি। শোন শুভ্র, এখনো সময় আছে, নিজের ভালোবাসার মূল্য দে, পরে তা না হলে আফসোস করবি। সময় থাকতে বোঝ। শুভ্র গম্ভীর কণ্ঠেই বলে ওঠে, তোর ধারণা ভুল, ওই মেয়ের প্রতি আমার কোনো ভালোবাসা নেই। আর তুই তো সব জানিস, তাহলে কেন এইসব বলছিস? জানি বলেই তো বলছি, যে সময় থাকতে নিজের প্রিয় মানুষটাকে কাছে টেনে নে। দেখ, আমরা সবসময় চোখের সামনে যেটা দেখি তা কখনো কখনো সত্যি হয় না। এমনও তো হতে পারে তোর ধারণা তুই যা দেখছিস সব ভুল। কখনোই না। আমি ওকে কখনোই সুখী হতে দিব না। আর আমার ধারণা না, আমি প্রমাণ দেখেছি। আর ওই মেয়েকে সারা জীবন কষ্ট থাকতে হবে, আর আমি কখনো নিজের কাছে টানবো না। আর ওর মতো মেয়ের প্রতি আমার কোনো ভালোবাসা নেই। তুই ভুল ভাবছিস। রোমান আবার হাসে, শুভ্রের দিকে তাকিয়ে বলে ওঠে, জানিস তো, যখন প্রিয় মানুষটা হারিয়ে যায় আমাদের জীবন থেকে, তখনই আমরা তার মর্ম বুঝি। তার আগে না তাকে গুরুত্ব দেই, না সম্মান, না ভালোবাসি। শুভ্র বিরক্ত হয়ে রোমানকে ব্যঙ্গ করে বলে, বাহ, ভালোই তো জ্ঞান দিতে পারিস। প্রতিটা কথায় কবি কবি ভাব আছে। বিজনেস ছেড়ে কবিতা লেখা শুরু কর। রোমান হেসে দেয়, শুভ্রের কাঁধে হাত দিয়ে বলে, তা না হলে আমি কবি হলাম, সমস্যা নেই। তবে তুই একটা কাজ কর, তুই রোদকে ছেড়ে দে, আমি রোদকে বিয়ে করি। তারপর দিনে দুপুরে সারাক্ষণ রোদকে সামনে বসিয়ে রাখবো আর দেখবো কবিতা লিখবো। শুভ্র চোখ রক্তিম হয়ে যায়, রাগে চোল শক্ত করে ফেলে। রোমান মুচকি হাসে, পুনরায় শুভ্রকে উদ্দেশ্য করেই বলে, দেখ, আমার কোনো সমস্যা নেই রোদকে বিয়ে করতে। রোদের মতো সুন্দরী মেয়েকে বিয়ে করতে কে না চাইবে। তুই রোদকে অযত্নে অবহেলা রাখতে পারিস, তবে আমি রাখবো না। আমার কাছে রাজরানী হয়ে থাকবে। শুভ্র রেগে রোমানের শার্টের কলার চেপে ধরে, রাগে দাঁত কটমট করেই বলে, আজ এই কথা মুখে এনেছিস, এরপর থেকে যদি এইসব বলিস তো ভুলে যাব তুই কে। রোমান শুভ্রের কথায় বা কলার ধরায় রাগ করে না, বরং মুচকি হেসেই বলে, এইটুকু কথাই সহ্য করতে পারছিস না? তারপরে এতদিন যা যা করলি, এইগুলো কি বোঝায় না তুই রোদকে ভালোবাসিস? আচ্ছা বাদ দে, তুই তো রোদকে ভালোবাসিস না, তাহলে রোদ যার হোক তাতে তোর এত জ্বলছে কেন? শুভ্রের হাত রোমানের শার্টের কলার থেকে সরে যায়, কিছু না বলেই ধপধপ পা ফেলে ছাদ থেকে চলে যায়। সে কি বা বলবে, তার নিজের কাছেই এই প্রশ্নের উত্তর নেই। এখন সময় সকাল 8টা। ঘুম থেকে উঠে সকাল সকাল বাড়ির সামনে রাস্তায় হাঁটাহাঁটি করছিল রোমান। এমন সময় ফোনে কল আসায় কথা বলছিল আর হাঁটছিল। হঠাৎ কারোর সাথে ধাক্কা খায়, পড়ে যেতে নিয়ে নিজেকে সামলে নেয়, কিন্তু অপর পাশের ব্যক্তি হয়তো পড়ে গেছে। সামনের দিকে তাকাতেই অবাক হয় রোমান। একটা মেয়ে পড়ে আছে নিচে, হাত বাড়িয়ে দেয় ওঠার জন্য, কিন্তু মেয়েটা হাত জামাটা দিয়ে ধরে সরিয়ে দেয়, নিজে নিজেই উঠে দাঁড়ায়। রোমানের সামনে উঠে দাঁড়িয়ে হাত উঠিয়ে বলে, রুহি অনেক ভেবেছে, এই একদিন অনেক কান্নাকাটি করেছে শুভ্রকে ফোন দিয়ে, কিন্তু কোনো কাজ হয়নি। তার এখন একটাই চেয়েছে এখানে থাকবে না, যে করেই হোক সে তার পরিবারের কাছে যাবে। তাই সিদ্ধান্ত নিয়েছে হোস্টেল থেকে পালিয়ে বাড়িতে যাবে।
তারপর যা হবার হবে। তাই কিছু ফ্রেন্ডের হেল্প নিয়ে হোস্টেল থেকে পালিয়ে সকাল সকাল বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ি থেকে কিছুটা দূরে রিক্সা থামায় রুহি। রিক্সা থেকে নেমে ট্রলি ব্যাগটা নিয়ে হেঁটে আসে। বাড়ির সামনে রাস্তা দিয়ে হাঁটছে এমন সময় কারোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। হাতও অনেকটা ছিলে গেছে। রাস্তায় পড়ার কারণে মনে হয়।